এদের শাস্তি যদি না হয়, এক্সাম্পলারি শাস্তি, তাহলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না। ওই সময় সরকার জড়িত ছিল বলে আর্মি অফিসারদের কোনো রকম টাচ করা হয়নি এই 16 বছরে। কিন্তু আমরা আমাদের এই তদন্তের মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছি। রাষ্ট্রীয় আইন আছে, বিদ্রোহের শাস্তি কি সেটা আছে, বিদ্রোহের সহযোগিতার শাস্তি কি সেটা আছে, বিদ্রোহ দমনে ব্যর্থতার শাস্তি কি সেটা আছে, মানে নীরবতা পালনের শাস্তিও আছে। স্যার সাব্বির আহমেদ সুমন তিনি বলছেন স্যার শুধু তার নিজ বাহিনীর বাধ্যতামূলক অবসরে যারা গেছেন তাদের ব্যাপারে বললেন, আর বিডিআর এর বেলায় কিছু বললেন না। স্যার এটা তো এক ধরনের বৈষম্য হয়ে গেল। আপনি যদি কিছু মন্তব্য করেন স্যার। দেখেন, আমরা বিডিআর এর ব্যাপারে যেটা আমার মতামত, আমি আপনাকে বলি যেটা আমার বলতে অবশ্যই বলতে হবে। এই বিডিআর বাহিনীকে নিয়ে আমি ভারতীয় বাহিনীকে পরাজিত করেছি, আমি বার্মিজ বাহিনীকেও পরাজিত করেছি নাফ যুদ্ধে, এখানে পদুয়ারী যুদ্ধে। এখন আমার কথা হলো যে আমরা 3 জন বিডিআর সদস্যকে এটা রেজিস্ট করতে দেখেছি, আর কাউকে আমরা রেজিস্ট করতে দেখিনি। তো কাজেই সেদিক থেকে বিডিআর এর সব সদস্যই, যেটাকে আইনে বলে অ্যাবেটমেন্ট, একটা মানে করা, বিদ্রোহকে এক ধরনের মানে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, সেটা কিন্তু করেছেন। তো এই দোষে কিন্তু বিডিআর এর সব সদস্য কিন্তু দোষী। কেউ বলতে পারবে না যে আমি নির্দোষ। হ্যাঁ, রেজিস্ট করা উচিত ছিল। যারা কিল করতেছিল অফিসারদেরকে, তাদের পাশে দাঁড়িয়ে এই কিলারদেরকে মেরে ফেলা উচিত ছিল, কিন্তু কেউ কিছু করেনি, এটা করা উচিত ছিল। এখন আপনি বললেন যে একজন বলছে আমি ছুটিতে ছিলাম, তার তখন কাজ ছিল নিকটবর্তী বিডিআর হেডকোয়ার্টারে গিয়ে রিপোর্ট করা। তার ছুটি কাটানো উচিত ছিল না বাড়িতে। বিডিআর রিপোর্ট করে সে। কিন্তু স্যার যেখানে আমাদের যারা কমান্ডে ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা বা যারা দায়িত্বে ছিলেন তাদের কাছে তো স্যার কোনো অস্ত্র নাই, ব্যক্তিগত হাতিয়ারও নাই। তো সেখানে বিডিআররা কিভাবে অস্ত্র পাবে বা কিভাবে এটা প্রতিরোধ করে তুলবে? আমরা দেখেছি, আমরা শুনেছি যে কর্নেল গুলজার বলছিলেন যে আমাকে শুধু 2টা এসএমজি দিয়ে যাও, একটা অস্ত্র দিয়ে যাও, বাকিটা আমি ট্যাকল করতেছি। সেটাও হয় নাই। তো সেই জায়গাটায় ধরেন স্যার এখন মানে আমি যেটা দেখছি যে স্যার সামরিক যে নিয়ম কানুন, বিদ্রোহের ক্ষেত্রে যে নিয়ম কানুন বা সবকিছু, সেটা আর্মির ক্ষেত্রে একরকম ভাবে প্রয়োগ হচ্ছে, বিডিআর এর ক্ষেত্রে আরেক রকম ভাবে প্রয়োগ হচ্ছে। মানে বিডিআর এর জায়গাটায় আপনারা অনেক বেশি কঠোর, আর্মির জায়গাটায় আপনারা অনেক বেশি লিবারেল। এটা কিন্তু আমাদের সবার কাছে এটা আপনি এটা উইথ ডিউ রেসপেক্ট আপনার এটা আপনি বলতে পারেন না। কারণটা হলো 57 জন অফিসারকে নিহত করেছে এই বিডিআর সৈনিকরা। জি, 57 জন অফিসারকে হত্যা করেছে, এবং বাংলাদেশের স্বাধীনতা তারপরে আর থাকে না। 2 দিনে যখন 57 জন অফিসার নিহত হয় একটা দেশের, তখন সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না। সেদিক থেকে আপনি কিভাবে বিচার করবেন বিডিআর সৈনিকদেরকে? আপনার উপর যদি আমি ছেড়ে দিই। এবং আমরা ওই সময় সরকার জড়িত ছিল বলে আর্মি অফিসারদের কোন রকম টাচ করা হয়নি এই 16 বছরে। কিন্তু আমরা আমাদের এই তদন্তের মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছি, এবং কোনো অনুকম্পা আমরা দেখাইনি। স্যার সেই সময় স্যার মিলিটারি কমান্ড যদি ঠিকমতো কাজ করতো বা কমান্ড ফেলিউর যদি না হইতো, আর্মির যেই সেই ল যদি ফলো করা হইতো, মানে আর্মির গাড়িতে গুলি আসার পরে, হেলিকপ্টারে গুলি লাগার পরে, আর্মির একজন সৈনিক মারা যাওয়ার পরে, এই যে কমান্ডের অপেক্ষা যে থাকা, এই যে কমান্ড ফেলিওর, যে সেই জায়গাটার থেকে আমার বক্তব্য হচ্ছে যে আপনারা তারপরও সফট, এবং আর্মি যদি 11টার মধ্যেও ঢুকতে পারতো, মানে ঘটনার সময় তো আর্মি জানে, এই সংখ্যাটা স্যার 57 হইতো না, এই সংখ্যাটা হয়তো 6-7 হইতো। না, এটা 6-7 কেন, একটাও হতো না যদি র‍্যাব ওখান থেকে। আপনি দেখেন, আপনি কোনো সময় ঢাকা আসলে আপনি যাবেন 5 নম্বর গেট আর হলো দরবার হল। দরবার হলটা যদিও ভেঙে ফেলা হয়েছে। দরবার হল আর 5 নম্বর গেট, যেহেতু আমি ডিজি ছিলাম, 50 মিটারও হবে না। জি স্যার। এই একটা রাইফেলের গুলি 300 গজ যায়। যদি 300 জন সৈনিক ওই ধরলা মারা সাহসের অভাবে হয়তো ভিতরে ঢোকে নেই, যদি প্রাচীরের বাইরে থেকে গুলি করত, তাহলে এই অফিসার গুলো সমস্ত বেঁচে যেত। একটা গুলি ছড়ে নেই। প্রশ্নটা আসছে যে আপনারা আর্মির প্রতি একটু সফট, বিডিআর এর প্রতি একটু কঠোর। না, আর্মির প্রতি আমরা সফট হইনি। আর্মির প্রতি আমরা সফট হইনি। আপনার কথায় আমরা যেটা পাচ্ছি যে
বিডিআর কেন বাঁচালো না, বিডিআর কেন খুনিদেরকে কিলার গ্রুপকে মারলো না? না না, আপনি যদি বলেন, আপনি যদি বিডিআরকে নিরীহ প্রমাণ করতে চান এবং নির্দোষ প্রমাণ স্যার করতে আমি চান, বিডিআরকে সে কথাটা আসে। স্যার বিডিআর এর প্রতি আমার কোনো ব্যক্তিগত কোনো সহানুভূতির জায়গা নাই, কারণ সেখানে আমাদের ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা হয়েছে এবং আমি তো বলবো যে যারা এই ঘটনায় যুক্ত অফিসারদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তাদেরকে প্রয়োজনে আইন সংশোধন করে সেই পদ্ধতিতে হত্যা করা হোক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য। কিন্তু নিরীহ জায়গাটা, অর্থাৎ দুইটা বাহিনী তো স্যার, একটা বাহিনীর পুরোপুরি কঠোরভাবে আইন প্রয়োগ হচ্ছে, আরেকটা বাহিনীর আইন প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা দেখছি। এটা তো আইন এখনো তো প্রয়োগ হয় নাই। আপনি আগাম বিদ্যমান আইন স্যার, ছাড় দিচ্ছেন কেন? বিদ্যমান আইন। আপনি আগাম ছাড় দিচ্ছেন কেন? আমি তো বলছি আপনাকে এজ এ চেয়ারম্যান অফ দি কমিশন দ্যাট আমাদের পক্ষে সাক্ষী যেটা পেয়েছি আমরা তার উপর ভিত্তি করে আমরা মতামত দিয়েছি। এর পরে যখন বিচারে যাবে এটা, তখন তো এর প্রকৃতি আলাদা হয়ে যাবে। আরো অনেক কিছু হবে। আরো স্যার অনেক আমি কিছু হবে সেখানে। স্যার আমি আমরা সেখানে এখন কমিশনের মনে করেন, আমি তো শোনেন, একটা কথা হলো, আমি জানি যে ভারত দায়ী, কিন্তু আপনি প্রমাণ ছাড়া তো বলতে পারবেন না। তো আমাদের কাছে প্রমাণ এসছে, তো তখন আমরা বলতেছি। এখন ১৬ বছর পরে সাক্ষী আপনি কোথায় পাবেন? সাক্ষী যতখানি আসছে তার উপর ভিত্তি করে করা হয়েছে। জি, না আমি স্যার আমাদেরও আছে। না স্যার আমি আপনার কমিশনের রিপোর্ট বা সবকিছু মিলায় আমি তো প্রথমে বলছি যে আমি খুবই কনভিন্সড যে 65 to 70% আমি হ্যাপি যে এরকম একটা রিপোর্ট হয়েছে এবং আপনার নেতৃত্বের কারণেই সেটা হয়তো সম্ভব হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে বিদ্যমান তো আইন আছে আমাদের, আর্মির আইন আছে, রাষ্ট্রীয় আইন আছে, বিদ্রোহের শাস্তি কি সেটা আছে, বিদ্রোহের সহযোগিতার শাস্তি কি সেটা আছে, বিদ্রোহ দমনে ব্যর্থতার শাস্তি কি সেটা আছে, মানে নীরবতা পালনের শাস্তিও আছে স্যার। তো সেই জায়গাটা ধরেন আমরা দেখছি যে আর্মি জায়গাটা একটু সফট, হাসিনার আমলে তো কিছুই হবে না, কিন্তু পরবর্তীতে ওই জায়গাগুলো ঘুরে ফিরে আসে আর কি, এক ধরনের বৈষম্যের জায়গাটা যেটা মানুষও দেখছে যে বিডিআর এর যে ছেলেটা বিয়ের ছুটিতে ছিল সেও এসে এখনো ১০ বছর জেল খাটছে, সেও অভিযুক্ত হয়ে গেছে। কিন্তু সেনাবাহিনীর যারা সাহস করে ঢুকতে পারে নাই, যারা কমান্ডের অপেক্ষায় ছিল, না তাদের তো বিচারই হয়নি, তাদের তদন্তই হয়নি। জি, তাদের বিচার হয়নি, তদন্ত এবারই প্রথম হলো এবং আমরা কাউকে ছাড় দিইনি। এটা আপনাকে আমি এসিওর করতে পারি। এবং আমরা ছাড় দেই নাই এবং এইটারই বিচার এখন হবে। বিডিআর এর সৈনিকদের যা হবার সেটা তো হয়েছে। এখন হবে এইটা, যে কেন এটা ফেল করলো সেনাবাহিনী, কেন এয়ারফোর্স, তাদের গানশিপ ছিল, হেলিকপ্টার গানশিপ ছিল, তাদের ফাইটার এয়ারক্রাফট ছিল, তারা বম্বিং করলে তো ওখানে এটা বিদ্রোহ দমন হয়ে যায়। করেনি, সেটা করেনি। এগুলো আমরা যা বলেছি, যখন কোর্টে যাবে, কোর্ট তো বিচার করবে না, হাকিম উনি নিজে বিচার করবেন না। আমাদের কথা তো শেষ কথা নয়, আরো অনেক বিষয় সেখানে রিভিল হবে। আর আমাদের এই রিপোর্টের উপরে যখন আপনার চার্জশিট ফ্রেম হবে, তখন পুলিশ আরো এটাকে ওয়াইডলি আপনার ইনভেস্টিগেট করবে, আরো করবে। তখন আমি আশা করি দেশের মানুষ যারা যেটা জানেন সেটা ওখানে গিয়ে পুলিশের কাছে বলবেন যে আমরা এটা জানি যে একে 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 কম শাস্তি দেওয়া যাবে না। কথাটা হলো যে আমরা যতটুকু সাক্ষী পেয়েছি তার উপর ভিত্তি করে আমরা বলেছি। আর 16 বছর পরে যেখানে আলামত নাই, ওখানে লোক মরে গেছে, আপনি এমনও, আমরা এই যে ইয়েকে চিফ ইলেকশন কমিশনার ছিলেন, কি নাম, এখন জেলে আছেন, ওনাকে যখন ডাকলাম, উনি আওয়াল সাহেব, উনি বলেন যে আমার ডিমেনশিয়া হয়ে গেছে, আমি কোনো কিছু আমার খেয়াল নাই। যে আমার, উনি এসছেন কিন্তু ওনাকে ডেকেছি আমরা, উনি বলেন যে আমার নিজের নামেই আমি ভুলে যাই। আপনি জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না কি পরিমাণ এই হলো অবস্থা। তো কাজে আমাদের এই যে মানে সাক্ষীর স্বল্পতা, আপনার প্রমাণের স্বল্পতা, এইগুলোকে আমরা অনেক চেষ্টা করে আমরা বের করে নিশ্চিত হয়ে যতটুকু বলা উচিত, এবং আপনি দেখবেন সবখানে কিন্তু সর্বোচ্চ শাস্তির কথা বলা হয়েছে। সর্বোচ্চ শাস্তি মানে ওই আইনের সর্বোচ্চ যেটা শাস্তি সেটা কিন্তু বলা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ষড়যন্ত্র করতে সাহস না করে। এখন তো এটা যদি বিচার না যদি করি আমরা, তাহলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। আমি এটা বলে দিলাম, সারা বাংলাদেশ পিলখানা হবে। আমি একটা হিসাব দিই আপনাকে, হিসাব দিই, যেটা আমার কমিশনের মেম্বারকে আমি বলতাম মাঝে মাঝে। সেটা হচ্ছে, মনে করেন ৩ জন চিফ অফ আর্মি স্টাফকে আমাদের শত্রু দেশ ৩-৫ ১৫,০০০ কোটি টাকা ঘুষ দিল। ১২ জন জিওসি আছে, ৩ বারে ৩৬,০০০ কোটি টাকা ঘুষ দিল, হলো ৫১,০০০ কোটি টাকা।
আর ৪৯,০০০ কোটি টাকা দিল পলিটিশিয়ানকে, আপনার মতো ডক্টর কনক সরোয়ারকে, দিল পিনাকিকে, ওই ইলিয়াস হোসেনকে, দিল আপনার পলিটিশিয়ানকে, বিভিন্ন দলের, তারপরে র্যাবকে দিল, পুলিশকে দিল। হ্যাঁ, এই ১,০০,০০০ কোটি টাকা বাংলাদেশ বিক্রি হয়ে যাবে, আমাদের আর্মি দাঁড়ায় থাকবে এবং প্রতিবেশী দেশ এসে আমাদের স্বাধীনতা হরণ করে নিয়ে যাবে, যেখানে আমাদের ইয়ারলি বাজেট ৭,০০,০০০ কোটি টাকার উপরে। স্যার ১,০০,০০০ কোটি টাকা লাগবে না স্যার। আমরা যেইটা দেখলাম স্যার, যদি বলে যে আমাদের বাহিনী রেডি আছে, এয়ারফোর্স রেডি, পদাতিক রেডি, এটা না হইলে ইন্ডিয়া ঢুকে যাবে বাংলাদেশে, এটাতে মানে হয়ে যাবে। আপনি বলেন একটা চিফ অফ স্টাফ, একটা চিফ অফ আর্মি স্টাফ, আমরা এটা তার কাছ থেকে বের করতে পেরেছি, সেটার থেকে জন্য আমার মনে হয় আমরা ধন্যবাদের পাওয়ার যোগ্য। অবশ্যই সে স্যার। বলতেছে যে যদি আমি পিলখানায় হস্তক্ষেপ করতাম তাহলে ভারতীয় বাহিনী এসে ঢুকতো এবং ফিরে যেত না। আরে ভাই, আমরা তো আসি যুদ্ধ করার জন্য, পারি না পারি আমাদের যুদ্ধ করতে হবে দেশের জনগণকে সাথে নিয়ে, যা আছে আমাদের তাই নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে। তাহলে একটা চিফ অফ আর্মি স্টাফ যদি ষড়যন্ত্রে জড়িত না হয়, এর কথা কি করে সে বলে যে ভারত ভিতরে ঢুকবে আর দখল করে নিবে আর ফিরে যাবে না? এই জন্য কত সে হেডকোয়ার্টার ছেড়ে লজ্জাজনক, ও যমুনাতে গিয়ে বসে আছে শেখ হাসিনার ওখানে। সে গেছে ১২টায়, ফিরে এসে ৬টায়। কত সন্ধ্যা ৬টায়। লজ্জাজনক, তাই না স্যার? কত লজ্জাজনক একটা অবশ্যই, বিষয়। অবশ্যই। এটা ইউনিফর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এক্কেবারে, একেবারে। এর বিশ্বাসঘাতক, মির্জাফর। এদের শাস্তি যদি না হয়, এক্সাম্পলারি শাস্তি, তাহলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না।